পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে বুঝতে শুরু করেছেন যে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ মোটামুটি লাটে উঠে গেছে। এইরকম একটা দুর্নীতিমূলক রাজনৈতিক দল, তার সহযোগী দল, তাদের উপড়ে না ফেলা পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন থামবে না। এই রাজ্যের লেবার রুমে বাজপেয়ী আদবানি না থাকলে তো মমতার দলটার জন্ম হতো না। বিচারক তাকে হেফাজতে রাখার আদেশ দেননি, কিন্তু যতক্ষণ তাকে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে সেই জিজ্ঞাসাবাদে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। এটাও তো প্রকারান্তর হেফাজতই। সুতরাং এটা নিয়ে যারা উল্লসিত তারা নির্বোধ, এটুকু বলতে পারি। সিএসইউ যদি তার প্রাতিষ্ঠানিক সুনাম বজায় রেখে সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন, সরকার কোথায় দাঁড়াবে? এই দায় তো সিএসসি নয়। উনি অবশ্য প্রায় বলে ফেলেছিলেন যে এটা ঝাড়খণ্ডের মেঘ, ছত্তিশগড়ের মেঘ, এই প্রায় বলে ফেলেছিলেন, সেটা হয়তো আটকে গেছে জিভে। কেন কি এরকম অবান্তর কথা বলে? উত্তরপ্রদেশের জল আবার কোনো এলাকার হয় নাকি? এরকম একজন বোধহীন নির্বোধ মানুষ যদি চিফ মিনিস্টার হয়, তা সেই রাজ্যের কপালে যা দুঃখ হওয়া তাই হচ্ছে। আসলে যেহেতু এখানে শিক্ষার পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছে এবং ইতিপূর্বে মানুষ দেখেছেন যে শিক্ষকের চাকরি তো যোগ্যতার ভিত্তিতে হয় না, শিক্ষকের চাকরি হয় টাকা দেওয়ার ভিত্তিতে। অতএব যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষা নিয়ে সাধারণভাবে যারা চাকরি প্রার্থী তাদের উৎসাহটাই কমে গেছে। তারা হয়তো ভাবছেন যে কী হবে ভালো পরীক্ষা দিয়ে, আমি চাকরি পাবো না, তার থেকে কোনো দাদা দিদি পিসিকে ধরলে পরে চাকরি পেয়ে যাব। এই যে সামগ্রিক একটা মানের অবনয়ন হচ্ছে, এটা তার একটা দৃষ্টান্ত। এই যে ফলাফল প্রকাশ হলো, এই ফলাফলেও কোনো চাকর নেই তো পর্ষদের তরফে যখন? সেটা এখনই তো বোঝা যাবে না, পরে যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরাই বলতে পারবেন। আমরা তো দূর থেকে এটা বলতে পারবো না। সুতরাং পরীক্ষার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা যেটুকু বলবেন তার ভিত্তিতে আমাদের প্রয়োজন হলে চিন্তা ভাবনা করতে হবে। 2022 সালের যে টেটের জট এখনো কাটলো না, এই মতো অবস্থায় দাঁড়িয়েই রীতিমতো পর্ষদের তরফে জানানো হচ্ছে যে অর্থ দপ্তরের অনুমোদন মেলায় শীঘ্রই শুরু হবে প্রাথমিকে 13,460 পদে শূন্য পদে। এখনো তো 2022-এর টেট তার প্রশ্নপত্র ভুল ছিল, সে নিয়ে মামলা পেন্ডিং আছে। আজকেই তো ছিল, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ছুটির পর শুনবেন বলেছেন। সুতরাং তারা কি করে এই নির্ণায়ক সিদ্ধান্তের দিকে যাবেন? তাদের নিজেদেরই বক্তব্য হচ্ছে তারা ভুল প্রশ্নপত্র সে বিষয়ে এক্সপার্ট কমিটির কাছে পাঠিয়েছেন মতামতের জন্য। মানে এক্সপার্ট কমিটির মতামত না পাওয়া পর্যন্ত তারা কি করে এগোবেন? সেটা যদি এগোন, তার মানে তারা একটা পরিকল্পনা করে আরেকটা জট পাকিয়ে রাখছেন যাতে ভবিষ্যতে নিয়োগ না হয়। 24টি প্রশ্ন ভুল ছিল 2022। এই প্রসঙ্গে তাদের মতামত কি? সেটাই তো, এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট তারা একটা বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠিয়েছিলেন। একদল বিশেষজ্ঞ কমিটি বলেছেন যে কিছু কিছু বিষয়ে তারা অতিরিক্ত বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চান, তাদের কাছে পরামর্শ চাইবার জন্য পাঠানো হয়েছে। তাদের এখনো মতামত আসেনি, সেই মতামত আসবে, তারপর তো ঠিক হবে যে প্রশ্নপত্র ঠিক ছিল কিনা, উত্তর ঠিক ছিল কিনা। তারপরেই তো নির্ণয় হবে যে যোগ্যতা মান ঠিকভাবে নির্ধারিত হয়েছে কিনা। সুতরাং এখন মুখে বক্তৃতা মারছে পরীক্ষা কি নিয়োগ চালু করব, আসলে নিয়োগ চালু করা মানে আরেকটা মামলা করে আটকে রেখে দেওয়া, এটাই পরিকল্পনা। একদম। এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্থায়ী নিয়োগ করবেন না, করার মতো সামর্থ্য নেই। কেন, উনি রাজ্যের কোষাগারটাকে তো একেবারে শুকনো খটখটে করে দিয়েছেন, রাজ্যকে প্রায় বিক্রির জায়গায় দাঁড় করিয়েছেন দিনাগ্রস্ত করে। প্রায় 2,73,147 জন পরীক্ষার্থী পরীক্ষা দিল, পাশ করলেন 6,754। একদম পাশের হাত বলার 2.47%। 2023 সালে যারা ক্যালকুলেট করেছে, আমরা যখন তাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে একদম অত্যধিক কঠিন করা হয়েছিল প্রশ্নপত্র, যে রাজ্যে তথাকথিত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ছেলেমেয়েরা একদম পাশ করতে পারে না, অথবা ইচ্ছাকৃতভাবে তারা বলছেন যে কম জনকে পাশ করানো হচ্ছে, কারণ চাকরি নেই, সরকারি চাকরি রয়েছে। তাদের এই বক্তব্য আমি উড়িয়ে দিতে পারি না। তাদের এই বক্তব্যের পেছনে যথেষ্ট বাস্তব ভিত্তি আছে। রাজ্য সরকার কোনো নিয়োগ করতে পারবেন না বলে তা আর্থিক সামর্থ্য নেই, সেই জন্যই তারা নিয়োগ নিয়ে অনেক বাহানা করছেন, জটিলতা সৃষ্টি করছেন। এটা তো পরিষ্কার। হবে না কেন, তারা তো চাইছেন শিক্ষা ব্যবস্থাকে লাঠে তুলে দিতে। সরকারি শিক্ষা ব্যবস্থা যে পরিকাঠামো যেটা তৈরি হয়েছিল বিগত 34 বছরে,
বাম আমলে, সেটাকে তো ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা নিয়ে ওরা রাস্তায় নেমেছেন, তাই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাম আমলের প্রসঙ্গ এনে বলেছেন, বাম আমলের কথা আমাকে মনে করাবেন না, এখন কদর্য অধ্যায় কালো অধ্যায় তিনি বারণ করতে বলেছেন। ঠিকই তো, ওর হিসেবে ওটা কালো অধ্যায়। কেন সাদা কালোর পার্থক্যটা দুটো পাশাপাশি রাখলে হয়তো, সেই জন্য যখন ওর সময় দেখা যাচ্ছে শিক্ষা নিয়োগ পদ্ধতি সেটা যদি সাদা হয় তাহলে বামটা কালো ছিল, আর বামটা যদি সাদা হয় তাহলে এটা কালো আছে। এবং সাধারণ মানুষকে বুঝতে হবে যে কোনটা সাদা এবং কোনটা কালো। সামনে দুর্গাপুজো একদম দোরগোড়ায়, পশ্চিমবঙ্গের অন্যতম চর্চিত উৎসব, সেখানে দেখতে গেলে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ছেলে মেয়েদের চা ঘুগনির দোকান করতে বলেছেন। লক্ষ্মীর ভান্ডারে খুশি হওয়া যে সমস্ত মহিলারা রয়েছেন, তারা কিভাবে দেখবেন তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কেমন করবেন? পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে বুঝতে শুরু করেছেন যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ মোটামুটি লাটে উঠে গেছে। এখন লক্ষ্মীর ভাণ্ডারে কিছু টাকা দিয়ে ঘুগনি বিক্রি করার পরামর্শ দিয়ে আমি বাসন মেজে দিতে পারি এই নিদান দিয়ে, আর যাই হোক না কেন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করা যাবে না। এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা এমন খারাপ জায়গায় গিয়েছে যে আমার ভাবতে খারাপ লাগে যে তিনি আগে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন, এখন বোধহয় রাজ্য সরকারের পরামর্শদাতা, তিনি শিল্পপতিদের বলছেন যে আপনারা কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন। কতটা দীনতা, কতটা চিন্তার দিক থেকে দৈন্য হলে পরে তারা শিল্পপতিদের কাছে আপনার শিল্প প্রতিস্থাপন করুন তা বলতে চাইছেন না। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিচ্ছেন না, আপনারা আওয়াজ তুলুন। কেন অমিতবাবুদের কণ্ঠ থেকে কি সত্য কথা বেরোচ্ছে না বলেই কি তারা এখন ওদের ব্যবহার করতে চাইছেন? আপনি যখন সামগ্রিকভাবে বিচার করবেন তখন দেখবেন যে এই রাজ্য সরকারের আমলের যে কদর্য চেহারাটা সেটা ক্রমশ ক্রমশ প্রকাশিত হয়ে পড়ছে ওদের লোকেদের আচার আচরণ কথাবার্তার মধ্য দিয়েই। স্টেট উত্তীর্ণদের বিক্ষোভের রণক্ষেত্র পরিস্থিতি মূলত বারাসাতে সাংসদ সৌগত রায়ের গাড়ি আটকে প্রতিবাদ করলেন উত্তীর্ণরা। 2022 সালের স্টেট উত্তীর্ণদের মূল অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধেই ছিল। তাদের কথা এমনটাই ছিল যে কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে, কিন্তু সেই ঘোষণার পর 15 দিন কেটে গেলেও কিছু হয়নি। তাই বুধবার বারাসাত স্টেশন থেকে একদম স্টেট উত্তীর্ণদের একাংশ মিছিল করে আসেন ডক্টর রোডে এবং বিক্ষোভ দেখান। রাস্তায় বসে অবস্থান করেন তারা। এই কারণে প্রায় 1 ঘন্টার উপর অবস্থান ছিল এলাকা। এখন তৃণমূল নেতা গাড়ি আটকে বিক্ষোভ হচ্ছে। মানুষ বিক্ষুব্ধ হচ্ছেন, মানুষের বিক্ষোভকে ঠেকানো যাবে না। মানুষ ভাঁওতার যে একটা মোহ থাকে না সেটা কেটে গেছে। তারা হয়তো ভেবেছেন সৌগতবাবু একজন অধ্যাপক ছিলেন, শিক্ষা জগতের মানুষ, তিনি শিক্ষক যারা প্রার্থী তাদের আবেগটা বুঝতে পারবেন, তাদের যন্ত্রণা বুঝতে পারবেন, সেই ভাবনা নিয়ে হয়তো তারা সৌগতবাবুর গাড়ি আটকেছেন। কিংবা চিনতে পারেননি, তারা দূর থেকে সৌগতবাবুকে হয়তো মনে করেছিলেন শিক্ষামন্ত্রী, তাই ঘেরাও করেছেন। মানুষের বিক্ষোভ ঠেকিয়ে রাখা যায় না। এই শুরু 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 শেষ হচ্ছে এইরকম একটা দুর্নীতিমূলক রাজনৈতিক দল তার সহযোগী দল তাদের উপড়ে না ফেলা পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসছেন, আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি আমাদের চ্যানেলে দাবি করেছেন যে মমতার কথায় এই দুর্নীতি সংঘটিত হয়েছে। প্রশ্ন হলো এরপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? মমতার যে জন্মদাতা যারা, তারা তো চাইবেন তার আত্মজোকে রক্ষা করতে। এই বাৎসল্য প্রেমে মমতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা ডাকছেন না। ওরা বেশি দিন থাকে না তো, এই বাৎসল্য প্রেমের মোহটাও তো তাড়াতাড়ি কেটে যায় না। তারপরে দেখবেন যে পিতামাতার সঙ্গে সন্তানদের ঝগড়া শুরু হয়ে যায়। এই ঝগড়া শুরু হওয়ার পর্বটা এসেছে। আমরা দেখেছিলাম আবগারি প্রত্যেকটি মামলায় কোনো রকম রাখা ছাড়া সেটাই যে বললাম, রাজ্যের লেবার রুমে বাজপেয়ী আদবানি না থাকলে তো মমতার দলটার জন্ম হতো না। সুতরাং যারা জন্ম দিয়েছেন তাদের তো একটা স্নেহ কাজ করে, তো সেই স্নেহের আবহেই তারা
এ রাজ্যের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে লালন পালন করে চলেছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একদম বড় সড় সত্যি গেলেন চন্দ্রনাথ কারামন্ত্রী জামিন বহাল রাখলো ইডি আদালত। রাজ্যের মন্ত্রীকে হেফাজতে চেয়ে ইডি আবেদন করছিল, তা খারিজ করে দিলেন বিচারক। না না, বিচারক তাকে হেফাজতে রাখার আদেশ দেননি, কিন্তু যতক্ষণ তাকে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে সেই জিজ্ঞাসাবাদে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। এটাও তো প্রকারান্তর হেফাজতই। সুতরাং এটা নিয়ে যারা উল্লসিত তারা নির্বোধ, এটুকু বলতে পারি। 72 কোটি টাকা, প্রায় 12 কোটি টাকা তিনি তুলেছিলেন 172 জনের থেকে। 12 কোটি টাকা সংখ্যাটাও তো পূর্ণ সংখ্যা নয়, সংখ্যাটা আরো বেশি হবে। স্যার, শেষ কথা প্রশ্ন, ডিএ মামলায় রাজ্যের জমা দেওয়া লিখিত দপ্তরে কি কি লেখা আছে? কালকে কি খেলা ঘুরিয়ে দিতে পারবে মামলাটা সমর্থন করে? দেখুন, সওয়াল শেষ হয়ে গিয়েছে। সওয়াল শেষ হয়ে যাওয়ার পর তাদের রিটিন নোটস দিতে বলা হয়েছে। এটা আমাদের পেশাগত দিকে একটা পদ্ধতিগত ব্যাপার। সেই রিটিন নোটস দিতে গিয়ে তারা 107 পাতার একটা ইতিহাস লিখেছেন। তারা তো তাদের যা সওয়াল করার করেছেনই। তারা তো চেষ্টা করেছিলেন এটা বলবার যে এই রাজ্যে যদি দিয়ে দেওয়া তাহলে সমস্ত রাজ্যে ভীষণ অশান্তি হয়ে যাবে। তৃণমূল সরকার অন্যান্য রাজ্যের জন্য এত ব্যথিত যে তাদের জন্য এদের ঘুম হচ্ছে না। এই সমস্ত অবাঞ্ছিত অবান্তর সওয়াল করেছেন, আদালত তো গ্রহণ করেনি। এই সওয়াল যখন করছিলেন ওদের উকিল বাবুরা, আদালত সেই সওয়ালকে পাত্তা দেননি, বলেছে অন্য বিষয়ে এসো। সেই কথাই বলেছেন আবার। আমরা এই সমস্ত মামলাকারী সংগঠন রয়েছে তাদের সাথে যখন কথা বললাম, তারা একদম লাস্ট ছোট বললেন আমরা জানি আইডেন্টিকার সম্মুখীন হতে আমাদের সবাই করেছেন, এবং সেটাই সর্বশেষ কথা বলবো, শেষে কিন্তু আমরা এই মাঝে এই যে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর কিরকমভাবে রাজ্যটা ডিপেন্ডেন্ট, সেখানে তাদের একটা মহাপ্রভতা না দেওয়ার পেছনে চক্রান্ত। না, উনি তো কাটমানি পদ্ধতিটাকে চালু রাখতে চান। কাটমানি পদ্ধতি চালু হলে সরকারি কর্মচারীদের একাংশ তো কাটমানিতে খুশি। উনি তো নিজে দুর্নীতি করেন এবং সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করতে চান, এটা তার একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ারই একটা অংশ হিসেবে তিনি চান না যে সৎ সরকারি কর্মচারী থাকুক। একটু দেরি হলেও, হয়তো পুজোর আগে এই খবর আসতে চলেছে না কোনোভাবে, বা দীপাবলির আগে, কিন্তু একটু দেরি হলেও কি কর্মচারীরা সেই স্বস্তি বিশ্বাসটা পেয়ে? আমরা তো আশা করব। আমরা তো সওয়াল করে এতাবৎকাল পর্যন্ত আমাদের যুক্তিকে আদালত গ্রহণ করেছেন। আমরা আশা করব সুপ্রিম কোর্টে আমাদের যুক্তি গ্রহণ করবেন। অনিকেত মাহাতো আর্যিকর আন্দোলনের অন্যতম একটি মুখ, তার যে বদলি ঘিরে একদম বিতর্ক উঠেছিল, অবশেষে আদালতের নির্দেশে তাকে আবারও নিয়ে আসতে হবে আর্যিকর হাসপাতালে, এমনটাই দেখুন, এই রাজ্যে বর্তমান সময়ে ট্রান্সফারটাকে এরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করছেন। যে অনিকেতটা খবরের সংবাদে এসেছে দুদিন আগে, কলকাতা হাইকোর্ট আমরা মামলা করলাম একজন উচ্চপদস্থ ইন্ডাস্ট্রিয়াল অফিসারকে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার না কি বলে, তাকে ট্রান্সফার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশনের কথায়। আমরা হাইকোর্টে প্রমাণ করে দিয়েছি সেই ট্রান্সফার খারিজ হয়ে গেছে। মানে এই রাজ্যের প্রশাসন ট্রান্সফারের মতো একটা প্রশাসনিক ক্ষমতাকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন, এটা বারবার প্রমাণ হচ্ছে। সামনে নির্বাচন, একের পর এক রাজ্য সরকারের সাজানো গতির চালগুলো এরকম ভাবে নেমে দিচ্ছেন, কোথাও গিয়ে একটা শঙ্কিত লাগবে। কিসের শঙ্কা? আমি চাইবো মানুষ তার নিজস্ব নীতি নৈতিকতার ভিত্তিতে বাংলার অতীত গৌরব, অতীত ঐতিহ্যকে মাথায় রেখে রাস্তায় নামুন, নিজেদের সম্মান নিজেরা ফিরিয়ে আনুন। এইটা আবার প্রত্যেকটা বাঙালির বোঝা উচিত যে আমাদের নিজেদের সম্মানটা আমাদেরই রক্ষা করতে হবে। সেই কথা মাথায় রেখে আপনারা পথে নামুন, পরবর্তী প্রজন্মের কাছে প্রমাণ করুন যে আপনারা যোগ্য নাগরিক। আমরা দেখলাম সাম্প্রতিককালে একদম কলকাতায় যে তুমুল প্রাকৃতিক দুর্যোগ হলো, সেই দুর্যোগে রীতিমতো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন 11 জন রাজ্যবাসী। একদম খোদ মানে মুখ্যমন্ত্রী বলছেন যে এর দায় পিএসসির উপর ঠেলে দিচ্ছেন, বলছে পিএসসি চাকরি না দিলে আমরা দেবো। মানুষের জীবনের দাম চাকরি না, এটাই তো চালু করেছেন। ধর্ষণ হলে পরে ধর্ষিতাকে টাকা দেব, কেউ যদি চোলাই মদ খেয়ে মারা যায় তাহলে তাকে পরিবারকে টাকা দেব।
জনগণের করের টাকাটা তো কোনো গঠনমূলক কাজে উনি ব্যবহার করেন না, উনি ব্যবহার করেন এইরকম মানুষকে খানিকটা প্রলুব্ধ করার জন্যে। নৈতিকভাবে তার তো দায় নিয়ে বলা উচিত ছিল যে আমি মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি। একবিংশ শতাব্দীতে জল জমছে, সেটা খুব অস্বাভাবিক ব্যাপার না, জল জমতেই পারে, কিন্তু 11 জন মানুষ বিদ্যুৎ সৃষ্টি হয়ে মারা গেছে, তারা জলে নামতে হয়েছিল তাদের। আর কেউ কেউ নিদান দিচ্ছেন ওদের দলে যে ঘর থেকে বেরোবেন না, জলে পা দিলে আত্মহত্যা। তো এদের কি আপনি মনুষ্য পদবাচ্য হিসেবে গ্রহণ করবেন? আমার তো গ্রহণ করতে কষ্ট হয়। মুখ্যমন্ত্রী বলছেন বেসরকারি বিদ্যুৎ বন্টনকারী সংস্থা, তোমাদেরকে তো দেখতে হবে, এখানে ব্যবসা করছো, সবকিছু দেখবে না, এভাবে তো উনি দেখছেন না কেন? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। তো উনি কি ব্যবস্থা নিলেন এই বেসরকারি বিদ্যুৎ ব্যবস্থা? তোমাদের দেখতে হবে বলে ছোট ভাইকে ডেকে মাথায় হাত বুলিয়ে ওরে ভুল করেছিস এরকম করিস না, কি পদক্ষেপ নিয়েছেন আপনি প্রশাসনিক দিক থেকে? সিএসসি তো বলেছে দায় আমাদের নয়। সিএসসি যদি তার প্রাতিষ্ঠানিক সুনাম বজায় রেখে সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন, সরকার কোথায় দাঁড়াবে? এই দায় তো সিএসসি নয়, এই সামগ্রিক দায় তো মমতার তথাকথিত সৌন্দর্যায় ওনার দুর্গাপুজোয় বিদ্যুৎ বিনা পয়সায় সরবরাহ করা হবে তার প্রতিশ্রুতির ফল। দায়িত্বটা নিতে জানতে হয়। বন্দ্যোপাধ্যায় বলছেন প্রচুর বৃষ্টি হয়েছে, ভূমিকম্প তো আর হয়নি যে রাজ্য সরকার আগে থেকে অবগত থাকবে। এটা মূর্খের প্রলাপ। কেউ বলেননি যে রাজ্য সরকার বৃষ্টি হওয়ার জন্য রাজ্য সরকার দায়ী, কেউ বলেছে কি? উনি অবশ্য প্রায় বলে ফেলেছিলেন যে এটা ঝাড়খণ্ডের মেঘ, ছত্তিশগড়ের মেঘ, এই প্রায় বলে ফেলেছিলেন, সেটা হয়তো আটকে গেছে জিভে। কেন কি এরকম অবান্তর কথা বলে? উত্তরপ্রদেশের জল, জল আবার কোনো এলাকার হয় নাকি? উনি কি প্রকৃতিটাকে ওর তৃণমূলী কর্মীদের ভাগ বাটোয়ারার জন্য ভাগ করে দেবেন? একেবারে মূর্খের মতো প্রলাপ বকছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম না, মহিলাকে একদম কেটে ফেলবে। সে এই সমস্ত ছেঁদো জিনিস নিয়ে আমি মন্তব্য করি না। জলাশয় বুঝিয়ে কলকাতায় পরপর বহুতল শহরে অবৈধ নির্মাণের ছড়াছড়ি, কাটমানি পেতে অবৈধ নির্মাণের ছাড়পত্র, বেআইনিভাবে পুকুর ভরা, জল জমলে গঙ্গার ওপর। আমি তো বলেছি, দেখবেন আমার এই বক্তব্য বিভিন্ন মাধ্যমে বেরিয়েছে, টেলিগ্রাফে বেরিয়েছিল, যে 2005 থেকে 2010 তখন বাম পুরো বোর্ড ছিল, তারা নিকাশি ব্যবস্থার যথেষ্ট সংস্কার করেছিল। তারপর সেটাকে ধরে রাখা, রক্ষণাবেক্ষণ করা, এই কাজটা কি ঠিক মতো হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা হোক। যতগুলো পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল, প্রত্যেকটা পাম্পিং স্টেশন কি কাজ করছে? এ সম্পর্কে কি পুরো সরকারের এবং পুরসভার কোনো নিজস্ব নজরদারি আছে? নদী নালা, জল, ডোবা, পুকুর, এই সমস্ত তৃণমূল কংগ্রেসীরা বুঝিয়ে দিয়ে সেখানে বাড়ি করেছেন। এটা কি মমতা জানেন না? নাকি বলবেন আমি কিছুই জানি না? সুতরাং ওর জ্ঞাতসারে এই অপকর্মগুলো হয়, এবং যখন এই নিয়ে কোনো বিপদ হয় তখন তিনি বলেন যে আমার কোনো দায় নেই। আমি তো অপেক্ষা করছিলাম কখন উনি বলবেন এই মেঘ তো এসছে ছত্তিশগড় থেকে, আমি কি করতে যাব। এটা হাসছেন আপনি, কিন্তু এই কথা উনি প্রায় বলে ফেলেছিলেন। তাহলে এইরকম একজন, বলতে খারাপ লাগে, এইরকম একজন বোধহীন নির্বোধ মানুষ যদি চিফ মিনিস্টার হয়, তা সেই রাজ্যের কপালে যা দুঃখ হওয়া তাই হচ্ছে। কেন্দ্রের তরফে নিকাশির জন্য রাজ্যকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, কেন্দ্রের তরফে আমাদের সেই টাকাগুলো যাচ্ছে। সেটাই তো উচিত ছিল মমতার ব্যাখ্যা দেওয়া, সেটা কোনো গেল কোথায়? আমার তো বলি 2005 থেকে 10, গালাগালি দিতে পারেন আমাকে, গালাগালি আমার কিছু যায় আসে না, একটু কাগজ কলম খতিয়ে দেখুন না, তখন জেএন এনইআরএম প্রকল্পে কত কাজ আমরা করেছিলাম। সেটা তো তৃণমূলের যারা কাউন্সিলর তারাও প্রকাশ্যে অস্বীকার করতে পারলে হয়তো করবেন, কিন্তু আপনি যখন কথা বলবেন একান্তে অস্বীকার করতে পারবেন না। সেটা কি ধারাবাহিকতা বজায় হয়েছে? 2010-এর পর যিনি মেয়র হলেন তিনি অফিসে বসে হাত পেতে টাকা নিচ্ছেন। গোটা কলকাতা শহরে বড় বড় হোর্ডিংয়ে ভরিয়ে দিলেন কি না সিঙ্গুরে নাকি মমতা শস্যের ভান্ডার তৈরি করেছে। এগুলো কলকাতা পুরসভার কাজ নাকি? কলকাতা পুরসভার ফান্ডকে এরা নিঃস্ব করে দিয়েছে। কলকাতা পুরসভায় যে পরিমাণ কর্মী থাকা দরকার সে কর্মী নিয়োগ হচ্ছে না, শূন্য পদ পড়ে রয়েছে। এটা মুখ্যমন্ত্রীর দায় নেই?
কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে কাজ করাচ্ছে, এটা মুখ্যমন্ত্রী দেয়নি। মেঘটা কেন, ওর মেঘ একখানা মেঘ এই উড়ে বাতাসে গেলে গান আছে না, সেই একখানা মেঘ কেন উড়ে গেলে বাতাসে, এই হচ্ছে ওর বক্তব্য। আপনাদের আমাদের বন্যা হলে মুখ্যমন্ত্রী বলতেন ম্যানমেড। সে তো সবাই এখন হাসি ঠাট্টা করেন। শুধু ম্যানমেড বন্যা বলে উনি ক্ষান্ত হননি, উনি কেন্দ্রের কাছে বলেছিলেন টাকা দেবেন না। উনি এত জনদরদি যে বন্যা হলে পরে যে মানুষের কষ্ট হয় সেটা বড় কথা না, বন্যা হলে পরে কি করে বামপন্থী কর্মীদের বিপদে ফেলা যায়, কেন্দ্রকে বলেছিলেন টাকা দেবেন না। এই হচ্ছে নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে, 32 মামলার ভবিষ্যৎ কি? আপনারা সবসময় বলেছেন যে এই দুর্নীতি ছাপিয়ে যাবে সব। দেখি আমরা সওয়াল করছি, আদালত যা বিচার করবে তার উপর নির্ভর করছে। যখন কোনো পক্ষে কি যাবে? আমরা তো আশা করবো তাই।